সেই সময় থেকেই জনপ্রিয় ছিল। 10 বছর পর আমরা আবারও দেখতে পাই শুভশ্রী এবং দেবকে একসাথে। যদিও এই মুভিটি নির্মাণ করা হয়েছে 2015 সালে, তবে এতদিন পর মুভিটি আলোর মুখ দেখলো, তাই আমরাও চলে এসেছি এক্সপ্লেনেশন নিয়ে। কথা না বাড়িয়ে তবে ধূমকেতু মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় 2015 সালে নর্থ সিকিমের অরণ্যে। সেখানে দেখা যায় জগেশ নামে একজন লোক একা একা জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করেই কয়েকজন অচেনা মানুষ এসে তাকে ঘিরে ধরে আর জোর করে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। ভীত সন্ত্রস্ত জগেশ বিস্মিত হয়ে প্রশ্ন করে, আপনারা কারা? উত্তর আসে দৃঢ় কণ্ঠে, আমরা ফোর্সের লোক। জগেশের কৌতূহল আরো বেড়ে যায়। জিজ্ঞেস করে, তাহলে আপনারা আমার কাছে আসলে কি চান? কিন্তু তারা কোনো সরাসরি উত্তর দেয় না, উল্টো প্রশ্ন ছুড়ে দেয়। বলে, তোমার বাড়িতে কে কে আছে? জগেশ জানায়, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, আমি একা মানুষ। তখন ফোর্সের সদস্যরা তাকে একটা ছবি দেখায়। ছবিটি দেখে জগেশ চমকে উঠে বলে, ভানু বেঁচে আছে। এরপরে দৃশ্যটি অন্যদিকে সরে যায়। সেখানে দেখা যায় ভানু আসলেই বেঁচে আছে এবং ফোর্সের লোক হিসেবেই কাজ করছে। তাকে ট্রেনিং নিতে দেখা যায়। এদিকে জগেশকে দেওয়া হয় একটা রহস্যময় চিঠি আর বলা হয় সেটি যেন সে ভালোভাবে পড়ে। অন্যদিকে ভানুর বস তাকে জানায়, অবশেষে তুমি তোমার স্ত্রী মা বাবার সাথে দেখা করতে যাচ্ছ। ভানু তখন গভীর আবেগে বলে, শুধু কি তারাই আমার জীবনে ছিল? কাজের জন্য তো আমি তাদেরকে ছেড়ে এত দূরে। তো তার এই কথায় বোঝা যায় ভানু বহু বছর ধরে গোপন এক মিশনে অজানা জায়গায় ছিল। বস তখন তাকে নতুন এক মিশনে পাঠানোর জন্য প্রস্তুত করে। বিদায়ের মুহূর্তে বস বলে, তোমাকে ছাড়া আমি এখন থেকে একেবারে একা হয়ে যাব, তবে তোমার মতো একজন সোলজার পেয়ে আমি গর্বিত। এদিকে জগেশ চিঠি পড়ে বুঝতে পারে কেউ একজন তার বাড়িতে থাকতে আসবে। জগেশ আপত্তি জানায়, বলে, আমি তো একা মানুষ, আমার বাসায় না থেকে তো হোটেলেই থাকতে পারে। তবে ফোর্সের লোকেরা তাকে কঠোরভাবে জানায়, অতিরিক্ত প্রশ্ন করা যাবে না, যা বলা হয়েছে তাই করতে হবে। আগামী কালই স্টেশনে গিয়ে তোমার তাকে রিসিভ করতে হবে। অন্যদিকে ভানু বিদায় নিয়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন জগেশ ঠিকই স্টেশনে উপস্থিত হয় এবং যার আসার কথা তাকে খুঁজতে থাকে। তবে স্টেশন জুড়ে অনেক খোঁজাখুঁজি করেও সে কাউকে খুঁজে পায় না। শেষে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে সে বসে পড়ে। সেখানে আগে থেকে একটা বয়স্ক লোক বসেছিল। আসলে সে তো বয়স্ক লোক নয়, সেই ভানু। ছদ্মবেশে জগেশের অপেক্ষায় সেই বসেছিল, কিন্তু জগেশ তাকে চিনতেই পারে না। হঠাৎ ভানু পিস্তল বের করে দেখায় তাকে। এতে ভয় পেয়ে জগেশ স্টেশন থেকে বেরিয়ে যেতে থাকে। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় তার পায়ে একটা সমস্যা আছে। কোনোভাবে পায়ে আঘাত পেয়ে পঙ্গু হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত স্টেশনে কাউকে না পেয়ে জগেশ নিজের বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই অবাক হয়ে যায়, কারণ সেখানে বসে আছে সেই বৃদ্ধ মানুষটি, মানে ভানু। বৃদ্ধ বেশে ভানু শান্তভাবে জানায়, আমি তোমার দাদু, 7 দিনের জন্য এখানে থাকবো। অবাক হয়ে জগেশ বলে, কিন্তু আমার তো কোনো দাদু নেই। ভানু তখন উত্তর দেয়, আমি দূর সম্পর্কের দাদু। এই কথা শুনে জগেশ আবারও আপত্তি তোলে, বলে, আমি তো একা মানুষ, বাড়িতেও খুব একটা থাকি না, আপনার জন্য ভালো হয় হোটেলে গিয়ে থাকা। ভানুও বলে, আমি একা থাকতেই বেশি পছন্দ করি, তাই তুমি না থাকলেও আমার কোনো সমস্যা হবে না। জগেশ তখন সন্দেহ প্রকাশ করে, বলে, আমি তো তোমার কাছে পিস্তল দেখেছি, এজন্যই তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। ভানু সহজভাবে উত্তর দেয়, বলে, সেফটির জন্য পিস্তল রাখি। এরপর নিজেকে প্রমাণ করার জন্য বলে, আমাকে কি অনেক বেশি বয়স্ক ভেবেছ? দেখো আমি কতবার পুশ আপ দিতে পারি। সাথে সাথে ভানু শুরু করে পুশ আপ দেওয়া। এত বেশি সংখ্যায় পুশ আপ দিতে থাকে যে গুণে শেষ করতে পারে না জগেশ। তার মনে গভীর সন্দেহ জাগে। অবশেষে কৌতূহল ভরে জিজ্ঞেস করে, ভানু? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় ভানু। অনেক বছর পর প্রিয় বন্ধুকে সামনে পেয়ে জগেশ তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর দৃশ্য পাল্টে গিয়ে দেখানো হয় এক ফ্ল্যাশব্যাক। সেখানে দেখা যায় একদিন জগেশ পা মচকানো অবস্থায় হাসপাতালে এসেছে ভানুর সাথে। ডাক্তার জানতে চায়, কিভাবে আঘাত পেয়েছো? কিন্তু দুই বন্ধুর কেউই সঠিক উত্তর দিতে পারে না। আসলে সত্যি ঘটনা হলো, তারা রূপা নামে এক মেয়ের কাছে গিয়েছিল প্রেমপত্র দিতে, আর সেখানে গিয়েই মই থেকে পড়ে যায় জগেশ। সেই দুর্ঘটনাতেই আঘাত পায় জগেশের পা। ঘটনা চলে আসে বর্তমানে। দেখা যায় দুই বন্ধু সেই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে। জগেশ মুচকি হেসে বলে, দিনটা কিন্তু লাকি ছিল রে। ভানু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে লাকি? তুই তো সেদিন আমার জন্য আঘাত পেলি, আর সেই আঘাত কিনা এখনো তোর রয়েছে। জগেশ তখনও দৃঢ় থাকে। সে বলে, তারপরও দিনটা লাকি ছিল, কারণ সেই দিন থেকে তোদের দুজনের সম্পর্ক শুরু হয়, অর্থাৎ রূপা আর ভানুর সম্পর্ক। এই মুহূর্তে আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় ভানু রূপার কাছে চিঠির উত্তর চাইছে, তবে রূপা কিছুই বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই নীরবতায় ভানু বুঝে যায় রূপা রাজি হয়ে গেছে। আবার বর্তমানকালে ফিরে আসে দৃশ্য। ভানু অবশেষে খুলে ফেলে তার ছদ্মবেশ। জগেশ দেখতে পায় তার আসল চেহারা। অবাক হয়ে জগেশ জিজ্ঞেস করে, এখানে হঠাৎ আসলি কেন?
ভানু মুচকি হেসে বলে, তুই কি চিঠির ৪র্থ পয়েন্ট পড়িসনি? সেখানে স্পষ্ট লেখা ছিল কোনো প্রশ্ন করা যাবে না। তারপরও সে বন্ধুকে জানায়, আমি আসলে 7 দিনের জন্য এক মিশনে এসেছি। পুলিশের চোখে ধুলো দিতে আমাকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। খুব জটিল একটা কেস হাতে আছে। কিছুক্ষণ থেমে হঠাৎ জিজ্ঞেস করে, রূপার কি খবর? জগেশ তখন তাকে একটা বিয়ের কার্ড দেয়। কার্ডটা হাতে পেয়ে স্তব্ধ হয়ে যায় ভানু, কারণ সেখানে লেখা রূপার বিয়ে হতে যাচ্ছে অনিন্দ মিত্রর সাথে। স্মৃতিচারণ করতে করতে মনে পড়ে যায় নিজের বিয়ের কথা, যেখানে রূপার সাথে ধুমধাম করে বিয়ে হয়েছিল তার। কার্ড হাতে নিয়ে ভানু কষ্টে জিজ্ঞেস করে, এই অনিন্দটা কে রে? জগেশ তাকে জানায়, অনিন্দ কয়েক বছর আগেই এই এলাকায় এসেছে। ভালো ছেলে, ডিসেন্ট মানুষ। তোর বাবা মাই রূপার জন্য এই বিয়েটা ঠিক করেছে। বলতো আর কতদিন বিয়ে না করে মেয়েকে ঘরে রাখা যায়? তার ওপর তো পত্রিকায় ছাপা হয়েছিল যে তুই 4 বছর আগে মারা গিয়েছিস। মৃত মানুষের জন্য কি কেউ অপেক্ষা করে? এই কথাগুলো শুনে ভানু ভেতর থেকে ভেঙে যায়। এই পর্যায়ে দেখানো হয় ভানু আর রূপার হানিমুনের দিন। দুজনের মাঝে দারুণ খুনসুটি আর হাসি ঠাট্টা চলতে থাকে। হঠাৎ ভানু রূপার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে না করলে তুমি কাকে বিয়ে করতে? রূপা নির্লজ্জ ভঙ্গিতে জবাব দেয়, রণবীর কাপুরকে। ভানু হেসে আবার প্রশ্ন তোলে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? রূপা একগাল হেসে বলে, তুমি যে আমার পিছুই ছাড়ছিলে না, সেজন্য। দুজনের এই খুনসুটি মিষ্টি মধুর মুহূর্তগুলো চলতে থাকতেই হঠাৎ দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে বর্তমান সময়ের কাহিনীতে। প্রেজেন্টিতে ভানু হঠাৎ গম্ভীর হয়ে জগেশকে জিজ্ঞেস করে, মা কেমন আছে? জগেশ এক দীর্ঘশ্বাস ফেলে জানায়, 2 ছেলেকে হারিয়ে মার কেমন ভালো থাকতে পারে। ভেতর থেকে ভেঙে গেছেন তিনি। ভানু তখন গলা ভারী করে বলে, আমার কাছে এখন অনেক টাকা আছে। শেষ হওয়ার আগে সেই টাকা দিয়ে আমি সবার মুখে হাসি ফোটাতে চাই, সবাইকে খুশি করতে চাই। ভানুর কথা শুনে জগেশ অবাক হয়ে প্রশ্ন তোলে, তুই সবসময় শেষ শেষ বলছিস কেন? ভানু নিঃসংকোচে জানায়, কারণ আমি আছি এখন সুইসাইড স্কোয়াডে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে ভানু আর বসের মধ্যে কথোপকথন দেখানো হয়। বস ভানুকে জানায়, ওরা স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে, চা বাগানও বন্ধ হয়ে গেছে। ওপারের দিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। মাত্র 20,000 টাকা দিয়ে তাদের ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়া হচ্ছে। বসের এই কথাগুলো শুনে স্পষ্ট বোঝা যায় ভানু আসলে কেমন মিশনে এসেছে এবং তার কাজের পেছনে কত বড় রাজনৈতিক খেলাটাই না লুকিয়ে রয়েছে। আবার সিন শিফট হয়ে ভানুর দিকে ফিরে আসে। ভানু এবার জগেশকে বোঝায়, আমরা যখন কোনো মিশনে বের হই তখন সেটাকে জীবনের শেষ দিন মনে করি, যেমন টুইন টাওয়ারে হামলা কিংবা মুম্বাই হামলার লোকেরা করেছিল। ভানুর কথা শুনে জগেশ ক্ষুব্ধ হয়ে যায়, বলে, ওরা তো উগ্রপন্থী সন্ত্রাসী, তাদের সঙ্গে কি তোর তুলনা চলে? ভানু শান্ত গলায় জবাব দেয়, ব্রিটিশরাও তো নাকশাল বাহিনীকে সন্ত্রাসী বলেছিল, কিন্তু তাই বলে কি তারা সত্যি টেররিস্ট ছিল? কিছু সময় আসে যখন কঠিন সিদ্ধান্ত আর পদক্ষেপ নিতেই হয়। জগেশ হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুই তো কোনোদিন পলিটিক্সের সঙ্গে জড়াসনি, হঠাৎ এসব কথা কেন বলছিস? এতদিন তুই কোথায় ছিলি আসলে? ভানু তখন কথা ঘুরিয়ে নিয়ে যায় 2007 সালের ফেব্রুয়ারির 2 তারিখের স্মৃতিতে। সেই দিনটা তার মনে গভীরভাবে দাগ কেটেছে। সে স্মৃতিচারণ করতে করতে বলে, সেদিনই তো ছিল বাবার ফেয়ারওয়েলের দিন। সিন এবার অতীতে ফিরে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্স এর মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। ভানুর বাবার ফেয়ারওয়েলের অনুষ্ঠান ছিল। চারিদিক সাজানো, ভিড় জমে আছে সহকর্মী ও ছাত্রছাত্রীদের।
বক্তৃতা শেষে ভানুর বাবা বাসায় ফেরার পথে রাস্তায় হঠাৎই দেখতে পান এক কিশোরের লাশ। সে আর অন্য কেউ নয়, সে রবি। বাবার হৃদয় কেঁপে ওঠে। তিনি ছেলের হত্যার বিচার চাইতে থানায় যান, তবে পুলিশ কিছুই করে না, উল্টো তাকে আরো সতর্ক করে দেয়, বলে এমন বিপদ কিন্তু ভানুর উপরেও আসতে পারে। প্রেজেন্টিতে ফিরে এসে ভানু আবেগমথিত কণ্ঠে বলে, সেদিনই চা বাগানের ম্যানেজার আমাকে ডেকে 20,000 টাকা দেয় আর বলে গুয়াহাটিতে পালিয়ে যেতে। সে সতর্ক করে দেয় যে এখানে থাকলে আমাকেও মেরে ফেলবে। জগের স্মৃতি টেনে জানায়, তুই পালানোর কিছুদিন পরে সেই ম্যানেজারের কুটি কুটি লাশ পাওয়া যায়। তারপর তোর বাবার কাছে লোকজন গিয়ে শুধু তোর খোঁজ করতে থাকে, এমনকি তোর বাবাকে তারা মারধরও করেছে। ভানু তখন জানায়, গুয়াহাটি থেকে আমি বহু দূরে হেঁটে অরুণাচল প্রদেশে পৌঁছাই। সেখানে তাদের সঙ্গে আমার দেখা হয়। যেহেতু আর ফেরার কোনো পথ ছিল না, তাই বাধ্য হয়েই আমি তাদের দলে যোগ দিই, তাদের হয়ে কাজ শুরু করি। ভানুর স্বীকারোক্তি শুনে জগেশ আবেগে বলে, তুই অনেক সাহসী। আমি কিনা ভীতুই থেকে গেলাম। ভানু পাল্টা জবাব দেয়, বলে, না, তুইও সাহসী। আমার মতো একজন উগ্রপন্থীকে তুই নিজের ঘরে জায়গা দিয়েছিস, অবশ্যই তুই সাহসী। তুই চাইলে আমি এখনই এখান থেকে চলে যেতে পারি। জগেশ জানাই, তোকে কোথাও যেতে হবে না। ঠিক তখনই ভানু একটা সিগন্যাল পায়। সে তাড়াতাড়ি জগেশকে নিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। জগেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, বাইরে তো কোথাও তোদের লোককে দেখতে পাচ্ছি না। ভানু ঠান্ডা গলায় বলে, তারা লুকিয়ে আছে, চোখে পড়বে না। দুজনে ঘরে ঢুকতেই জগেশ দেখে একটা লাল পতাকা লাগানো। ভানু ব্যাখ্যা করে, লাল পতাকা মানে আমি ঘরে আছি, আর সবুজ পতাকা মানে আমি ঘরে নেই। এটাই আমাদের সিগন্যাল। এরপর দৃশ্য আবার অতীতে সরে যায়। ভানু রূপার সঙ্গে আলাপ করতে করতে হঠাৎ আবেগী কণ্ঠে বলে, রবির মতো যদি আমারও একদিন কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? রূপা আতঙ্কিত হয়ে তাকে এসব থেকে দূরে থাকার অনুরোধ করে। তবে ভানু জানায়, একদিনে 3,500 কর্মীর চাকরি তারা কেড়ে নিয়েছে। আমরা কয়েকজন তাদের হয়ে লড়ছি। যদি লড়াই না করি তারা বাঁচবেই বা কিভাবে? এসব বলতে বলতে রবিকে স্মরণ করে ভানু কান্না করে দেয়, কারণ তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক অনেক গভীর ছিল, অনেক অটুট বন্ধন ছিল। সিন আবার প্রেজেন্টেতে আসে। ভানু এবার ছদ্মবেশ নেয় এক বয়স্ক লোকের, নাম দেয় ইন্দ্রনাথ। সেই ছদ্মবেশে সে তার বাবার সঙ্গে দেখা করতে আসে। বাবার কাছে গিয়ে নিজের পরিচয় গোপন রেখে শুধু আলাপ করে। ভানু বাবাকে জিজ্ঞেস করে, আপনার নাম কি সূর্য সিং না? আপনি তো টিচার ছিলেন, তাই না? ভানুর বাবা বিষণ্ণ হাসি দিয়ে জবাব দেয়, হ্যাঁ, তবে সেটা 10 বছর আগের কথা। ভানু কৌশলে আরো এগোয়, নিজের ব্যাচমেটের নাম তোলে, এমনকি বলে বসে আমি তার দাদু। বাবাও যোগ দেন তার কথায়, বলেন, আমার বড় ছেলে তার ব্যাচমেট ছিল। ভানু চোখে জল নিয়ে প্রশ্ন করে, আপনার বড় ছেলে এখন কোথায়? বাবা গম্ভীর কণ্ঠে বলেন, সে মারা গেছে। এরপর ধীরে ধীরে চলে যায় সে। ভানু ফিরে এসে জগেশকে জানায়, আজ ইন্দ্রনাথ হয়ে বাবার সঙ্গে কথা বললাম, উনি ভীষণ ভেঙে পড়েছেন। জগেশ শান্ত গলায় বলে, বয়স হয়েছে, ভাঙাটা তো স্বাভাবিক। ভানু মাথা নাড়িয়ে জানায়, না, বয়সের জন্য নয়, অন্য কারণ আছে। অন্য কারণটা এটাই যে সে তার 2টা ছেলেকে হারিয়েছে। ঠিক তখনই জগেশ ভানুর বাবাকে নিজের কাছে ডেকে আনে। ভানুর বাবা আসতেই জগেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটা চিঠি এসেছে ভানুর নামে, এর আগে কখনো খুলেনি, তবে এবার খুলেছি। দেখলাম ভানু আপনার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। ভানুর বাবা এই খবর শোনা মাত্রই স্তব্ধ হয়ে যায়, তার চোখে জল আসে। তিনি কেঁপে ওঠা কণ্ঠে জিজ্ঞেস করেন, ভানু কি তাহলে বেঁচে আছে? জগেশ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, না, লোকাল পত্রিকায় 4 বছর আগে খবর বের হয়েছিল যে সে মারা গিয়েছে। তবে আসল সত্যি হলো ভানু মাত্র 1 বছর আগে মারা গেছে। এই 25 লাখ টাকা তার পাওনা ছিল, সে যেখানে কাজ করত সেখান থেকে পাঠানো হয়েছে। এরপর জগেশ ভানুর বাবার হাতে সেই 25 লাখ টাকা তুলে দিয়ে বলে, আমি জীবনেও এত টাকা একসাথে দেখিনি। প্রথমে ভেবেছিলাম 5 লাখ এখান থেকে সরিয়ে নেব, তবে যে মারা গিয়েছে তার টাকা আমি কিভাবে নেই বলুন? তাই পুরো টাকাটাই আপনার হাতে তুলে দিলাম। বলতে বলতে জগেশ মিথ্যে একটা চিঠি খুঁজতে থাকে। ভানুর বাবা তখন বলে, মৃত ছেলের টাকাও কিনা এখন আমাকে নিতে হচ্ছে? হায় রে জীবন, থাক, এই চিঠিটা আমার আর চাই না। তিনি হাহাকার করতে করতে জগেশকে আরো অনুরোধ করেন, রূপাকে যেন এসব কিছু না বলে, কারণ রূপা জানলে ভীষণ কষ্ট পাবে। এরপরে গল্প এগিয়ে আসে প্রেজেন্টের রূপার কাছে। রূপা এবার এক রেস্টুরেন্টে প্রবেশ করে। সেখানে উপস্থিত হয় ভানু। তবে সে ইন্দ্রনাথ সেজে চুপচাপ রূপাকে লক্ষ্য করে। অনেকদিন পর সামনে বসে প্রিয় মানুষকে এভাবে দেখা ভানুর চোখে যেন এক অদ্ভুত শূন্যতা এনে দেয়। ঠিক তখনই দেখা যায় রূপার যার সাথে বিয়ে হতে চলেছে সেই অনিন্দ তার কিছু বন্ধুর সাথে সেই রেস্টুরেন্টে এসেছে দেখা করতে। অনিন্দ বন্ধুদের নিয়ে রূপার টেবিলের দিকে এগিয়ে আসে। বন্ধুদের বসার জায়গার জন্য রূপা তখন ভানুর কাছ থেকেই একটা চেয়ার নেয়
আর তখনই হঠাৎ তার ব্যাগ থেকে বিয়ের শাড়িটা পড়ে যায়। শাড়িটা পরে যেতেই ভানুর চোখের সামনে খুলে যায় তার পুরাতন স্মৃতির অ্যালবাম। সেই বিয়ের দিনের স্মৃতি, যেখানে রূপা আর ভানু ছিল একে অপরের পৃথিবী, একে অপরের প্রাণ। কত ভালোবাসা, কত আনন্দ, কত হাসি খুশির মুহূর্ত ভেসে আসে চোখের সামনে। অথচ আজ সেই রূপাই অন্যের হয়ে যাচ্ছে। ভানু কিছুই করতে পারছে না, কারণ সে এখন সবার কাছে মৃত। রূপা সেদিন বাসায় ফিরে খাবার টেবিলে বসলে ভানুর বাবা তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রূপা, তুমি কখনো ভানুর ছবিতে মালা পরাতে দাওনি। তোমার ভেতরে এখনো একটু হলেও আশা আছে হয়তো ভানু ফিরে আসবে। কিন্তু কণ্ঠ ভারী করে তিনি জানান, আজকে একটা নিশ্চিত খবর এসেছে, ভানু আসলেই মারা গিয়েছে। অরুণাচলে তার মৃত্যু হয়েছে, আর সেটা আমি পোস্ট অফিস থেকেই খবর পেয়েছি। এমনকি একটা চিঠিও এসেছিল ভানু নামে, সেটা আমি আর নিতে চাইনি। কথাগুলো বলতে বলতে তিনি আরো বোঝান যে তোমার শাশুড়ির অবস্থা তো এমনিতেই ভালো নয়, 2 ছেলেকে হারিয়ে সে একদম ভেঙে পড়েছে। তাই এই কথাগুলো আমি তোমাদেরকে জানাতে চাইনি। তবে আজ ভেবেছি তোমার সামনে একটা নতুন জীবন আসছে, সবকিছু খোলাখুলি তোমার জানা উচিত, যেন তুমি আর ভানুর স্মৃতি নিয়ে পড়ে না থাকো, তার তোমার নতুন জীবন নিয়ে ভাবো। পারলে মাঝে মাঝে আমাদের দেখতে এসো। কথা শেষ করে ভানুর বাবা চোখ নামিয়ে নেন, আর রূপা কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে উঠে গিয়ে নিজের ঘরে চলে যান। এদিকে ভানু জগেশের সাথে কথা বলছে। ভানুর প্রথম প্রশ্ন, বাবা ঠিকমতো টাকাগুলো পেয়েছে তো? জগেশ বলে, হ্যাঁ, সব ঠিক আছে। এরপর ভানু কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, অনিন্দ কি রূপার জন্য ঠিক হবে? মানুষটা কি ভালো? জগেশ এবার গম্ভীরভাবে বলে, হ্যাঁ, অনিন্দ অনেক ভালো মানুষ, রূপার অনেক খেয়াল রাখে, এমনকি বাচ্চাটাকেও সে দেখাশোনা করে। বাচ্চার প্রসঙ্গ আসতেই ভানু চমকে ওঠে, কোন বাচ্চা? কার বাচ্চা? জগেশ তখন নরম কণ্ঠে উত্তর দেয়, তোর বাচ্চা ভানু, নাম তিতলি, ওর এখন 8 বছর হয়ে গিয়েছে। কথাটা শুনেই যেন ভানুর বুকের ভেতরটা ছিঁড়ে যায়। অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় জগেশের দিকে, যেন সে বিশ্বাসই করতে পারে না যে তার একটা সন্তান আছে, অথচ কোনোদিন সে জানতেই পারেনি। এই সত্যটা ভানুকে ভেতর থেকে ভেঙে ফেলে। তখন দৃশ্যান্তরে দেখা যায় রূপা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মাথায় বিয়ের শাড়ি দিয়ে সে হঠাৎ তিতলির দিকে তাকায়। আর সেখানেই আমরা প্রথমবার স্পষ্ট দেখি ছোট্ট তিতলিকে। পরের দিন সকালে ভানু আবার ইন্দ্রনাথ সেজে জগিং করতে করতে ইচ্ছে করেই বাবার সাথে দেখা করে। ভানুকে দেখে বাবা প্রশ্ন করে, আপনি এখন কোথায় থাকছেন? ভানু উত্তর দেয়, ফরেস্ট অফিসের একটা গেস্ট হাউসে আছি। কিছুক্ষণেই তাদের আলাপ জমে ওঠে। ভানু বলে, অনেকদিন আগে এসেছিলাম এখানে, চারপাশে এখন অনেক বদলে গিয়েছে। বাবার মুখে তখন ক্ষোভ আর হতাশা মেশানো কথা, সব নষ্ট করে দিয়েছে ওরা, এমনকি আমার 2 ছেলেকেও তারা মেরে ফেলেছে। ব্রিটিশরা যা বলেছিল তাই সত্যি, এই বাংলা এখন উগ্রপন্থীদের অভয়ারণ্য। আজকাল এরা এতটাই বাড়াবাড়ি করছে যে সব জায়গায় প্রভাব বিস্তার করছে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো তবে একটিও উগ্রপন্থীকে বাঁচিয়ে রাখতাম না। রাজনীতিবিদদের হাতিয়ার হয়ে এরা শুধু ধ্বংসই ডেকে আনছে। ভানু শান্ত স্বরে উত্তর দেয়, উগ্রপন্থীদেরও তো নিজেদের মতামত থাকতে পারে। তবে বাবা ক্ষোভে বলে ওঠেন, তাহলে তারা কেন স্কুলে, শপিং মলে বোমা মারে? কেন তারা নিরীহ মানুষকে হত্যা করে? যদি সত্যি এত সাহস থাকে তবে দেশের দুর্নীতিবাজদের মেরে ফেলুক না। বাবার এই কথায় ভানুর মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি দেখা যায়। সে বলে, আপনার এই কথাটা আমার বেশ ভালো লেগেছে। তারপর হাঁটতে হাঁটতে তারা বাবার বাড়ির কাছে চলে আসে। বাবা অনুরোধ করেন ভেতরে যেতে। ভানু জানায়, আজকে আর নয়, আরো 2-3 দিন তো আছি, একদিন অবশ্যই আসবো। বাড়ির গেটের কাছে এসে বাবা ভেতরে প্রবেশ করে। ভানু আড়াল থেকে শুধু তাকিয়ে থাকে। হঠাৎ একটা ছোট্ট বল বাইরে গড়িয়ে আসে। ভানু আশায় বুক বাঁধে, হয়তো বলটা নিতে তিতলি আসবে আর তাকে এক ঝলক সে দেখতে পাবে। তবে বাইরে বেরিয়ে আসে রূপা আর বলটা নিয়ে যায়। মেয়েকে আর দেখা হয় না ভানুর। চোখ ভিজে ওঠে আর ভানু চলে আসে সেখান থেকে। অন্যদিকে ভানুকে দেখা যায় থানাতে আসতে। সে আসে ইন্দ্রনাথ হয়ে। ভেতরে ঢুকেই সে ওসির কাছে যায় আর জিজ্ঞেস করে রবি হত্যার ব্যাপারে। ওসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন রবি? ভানু স্পষ্ট জানায়, 10 বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল, সূর্য সিং এর ছেলে রবি, তাকে কে মেরেছিল? ওসি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এখানে প্রতিদিন কত খুন হয়, সব কি মনে রাখা যায়? কিন্তু যখন ভানু তার আইডি কার্ড দেখায় তখনই ওসি ভয় পেয়ে যায় আর স্যার বলে সম্বোধন করে। অবশেষে সে স্বীকার করে নেয় যে রবিকে মেরেছিল যোগেন্দর সিং। সে রিয়েল এস্টেট ব্যবসায়ী, 2 নাম্বার কাজও সে করে। সে জমি দখল করতে চেয়েছিল। ভানু এবার ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করে, আপনি যখন জানতেন খুনির নাম তখনও কিছু করলেন না কেন? ওসি এবার অজুহাত দেয়। সে বলে, তারা অনেক ক্ষমতাবান, উপর থেকেও নির্দেশ ছিল কিছু না করার। তখন ভানু মোবাইলে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে চেনেন? ওসি অবাক হয়ে বলে, হ্যাঁ চিনি তো, ও হচ্ছে সূর্য সিং এর বড় ছেলে, শুনেছি আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে গেছে। ভানু ঠান্ডা গলায় বলে, সে আজ আপনাকে মেরে ফেলবে। এই কথা বলে সে ওসিকে সেখানেই মেরে ফেলে। তারপর সেখান থেকে বেরিয়ে যোগিন্দরের জন্য রাস্তায় অপেক্ষা করে। অল্প সময় পরে যোগিন্দরের গাড়ি সেখানে আসে।
ভানু ইচ্ছে করে গাড়ির সামনে কমলা বিক্রেতার ভান ধরে আর গাড়ির সামনে দাঁড়ায়। যোগিন্দারের হাতে তখন সে একটা কমলা তুলে দেয়। যোগেন্দর প্রথমে নিতে চায় না, তবে বয়স্ক লোকজনও সে নেয়। গাড়ি কিছু দূর যেতেই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গাড়িটি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে সেটা কোনো কমলাই ছিল না, সেটা ছিল একটা বোমা। আর এভাবেই ভানু শেষ করে আরেকজনকে। অন্যদিকে সেদিনই রূপার মেয়ে তিতলি জগেশকে জিজ্ঞেস করে, আমাকে কি আজ চিঠি দেবে না? জগেশ মৃদু হেসে জানায়, না রে, আজ তোর নামে কোনো চিঠি আসেনি, যেদিন আসবে সেদিন তোকে দিয়ে দেব। তিতলি কৌতূহলী হয়ে বলে, আমাকে কি চিঠি লিখবে? জগেশ এবার নিশ্চুপ হয়ে যায়। পরে রূপাকে বলে ওঠে, 8 তারিখ তোমার বিয়েতে তো যাচ্ছি, আমার থেকে তুমি কি নিতে চাও বলো? রূপা বিষণ্ণ চোখে উত্তর দেয়, আমি যা চাইবো তা তুমি কোনোদিনই দিতে পারবে না। এই বলে চলে যায় সে। এদিকে ভানু চুপিসারে বাড়ির দিকে আসে। বাইরে শুকোতে দেওয়া মায়ের শাড়িতে হাত বোলায়, যেন সেই কাপড়ের ভেতরেই মায়ের উপস্থিতি সে অনুভব করে। মাকে এক ঝলক দেখার জন্য ভেতরে উকিও দেয়। মা তখন পুজো করছে। হঠাৎ তিনি কারো উপস্থিতি টের পান, কিন্তু ভানু আড়ালেই থেকে যায়, সামনে আসে না। রাতের বেলায় ভানু আবার বাড়ির দরজায় আসে। এবার আসে বাবার বন্ধুর পরিচয়ে। মা দরজা খোলে। বহু বছর পর নিজের মাকে সে সামনে থেকে দেখে, তবে তার পরিচয়টা সে দিতে পারে না। মায়ের হাতে সে কমলা আর বাবার প্রিয় কেক তুলে দেয়। মা কেক নিতে অস্বীকার করে, বলে, আমার স্বামী কেক পছন্দ করেন না, আপনি দয়া করে নিয়ে যান। ভানু কেক হাতে নিয়েই চলে আসে। ফিরতি পথে হঠাৎ তার চোখ পড়ে রূপা, অনিন্দ আর ছোট তিতলির দিকে। তারা একসাথে রাস্তা দিয়ে হেঁটে আসছে। সেদিনই প্রথমবার ভানু তার মেয়েকে সামনে থেকে দেখে। বুক ভরে মেয়ের দিকে তাকায়, কিন্তু কিছুই বলার সাহস পায় না। তারা পাশ কাটিয়ে চলে যায়। ভানুও নিঃশব্দে ফিরে আসে নিজের ঘরে। রাতে জগেশ রেডিওতে খবর শুনতে পায় আজকে স্থানীয় এক রাজনৈতিক নেতা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। থানার ওসিকেও থানার ভেতরে খুন করা হয়েছে। প্রশাসন এলাকায় কারফিউ জারি করেছে। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত চলছে। এমন সময় দেখা যায় জগেশের বাড়ির সামনে রাখা সবুজ কাপড় সরিয়ে কেউ একটা লাল কাপড় রেখে দিচ্ছে, অর্থাৎ ভানু ফিরে এসেছে ঘরে। ঘরে ফিরে ভানু ছদ্মবেশ খুলে স্বাভাবিক হতে শুরু করে। শরীরের ঘাম মুছে ফ্রেশ হওয়ার চেষ্টা করছে সে। ঠিক তখনই ভানুর ব্যবহৃত প্রস্থেটিক চোখে পড়ে জগেশের। কৌতূহল সামলাতে না পেরে জগেশ সেটি হাতে তুলে নেয়। ভানুর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আজকে তুই 2টা খুন কেন করলি বলতো? প্রশ্ন শুনে ভানুর চেহারায় রাগের ছাপ ভেসে ওঠে। কঠিন গলায় বলে ওঠে, আমি তো তোকে আগেই সতর্ক করেছিলাম, কোনো প্রশ্ন করা যাবে না, তাই আর কোনো আলোচনা চাই না এই ব্যাপারে। কথা বলার সঙ্গে সঙ্গে নিজের ফোনটিও জগেশের হাতে তুলে দেয় ভানু, বলে, ভালো করে সামলে রাখিস, শেষ দিন এসে আমি আবার নিয়ে যাব। এরপর ভানু একটুখানি থেমে হঠাৎ জগেশকে জানায় আজকে তাদের সাথে দেখা হয়েছিল, সেখানে তিতলিও ছিল, তবে বেশ অন্ধকার থাকায় মেয়ের মুখটা আমি ভালোভাবে দেখতে পাইনি। কথাগুলো বলতে বলতে ভানু বাবার জন্য কেনা কেকটা বের করে জগেশকে খাওয়াতে থাকে। জানায় এই কেকটা ছিল বাবার সবচেয়ে প্রিয়। যেদিন রবি মারা যায় সেদিন তার লাশের পাশে এই কেকটা পড়েছিল। এক সময় রবির টকবগে রক্ত আর কেক এক হয়ে গিয়েছিল। এসব স্মৃতি মনে করে ভানু যেন হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে। কেক জোর করে জগেশের মুখে মাখাতে শুরু করে। জগেশও ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যায়। কিছুক্ষণ পর ভানু আবার শান্ত হয়। হাত বাড়িয়ে জগেশের মুখও পরিষ্কার করে দেয়। ঠান্ডা গলায় বলে, বাবার অনেক অঙ্ক এখনো মেলানো হয়নি, সে অঙ্কগুলোই মেলাতে হবে। সিন চলে আসে রূপার ঘরে। রূপার শাশুড়ি তাকে গয়না তুলে দিতে চাইলে রূপা নম্রভাবে তা ফিরিয়ে দেয়। শাশুড়ি অভিমান মাখা কণ্ঠে জোরাজোরি করে, কিন্তু রূপা মাথা নাড়ে। তখন শ্বশুর সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার নামে ব্যাংকে কিছু টাকাও জমা রাখা আছে, সেগুলো নিয়ে নিও, এগুলো তো তোমারই প্রাপ্য। আর পারলে মাঝে মাঝে এই বাড়িতে এসো আমাদের সাথে দেখা করতে। পরের দিন সকালে আবার দেখা যায় ভানুকে। সে ইন্দ্রনাথ সেজে বাবার সঙ্গে হেঁটে বেড়াচ্ছে। বাবা হঠাৎ ভানুর দিকে তাকিয়ে বলেন, আমার বড় ছেলে যেদিন নিখোঁজ হয় সেদিনই জানতে পারি আমার বৌমা এক্সপেক্টিং এ বেবি। এর যে কষ্টের আর কি হতে পারে। কণ্ঠটা যেন ভেঙে আসে। বাবা আরো বলেন, 4 বছর আগে খবর পাই আমার বড় ছেলে অরুণাচল প্রদেশেই মারা গিয়েছে। সেই সঙ্গে আমি আমার 2 ছেলেকে হারিয়ে ফেলি। এই কথাগুলো বলতে বলতে বাবার চোখে জল চলে আসে। হাঁটতে হাঁটতে বাসার সামনে পৌঁছলে এবার ভানুকেও ভেতরে নিয়ে আসা হয়। সবার সামনে তাকে রূপার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। জানানো হয় আগামীকাল তার বিয়ে। রূপা তখন ভদ্রতার সঙ্গে প্রণাম করতে গেলে ভানু তৎক্ষণাৎ হাত ধরে তাকে থামিয়ে দেয়, তাকে প্রণাম করতে দেয় না। এই সময় ভানুকে পরিচয় করিয়ে দেওয়া হয় পরিবারের মেয়ে তিতলির সঙ্গে। তখনই প্রথমবারের মতো স্পষ্ট করে তিতলিকে দেখতে পায় ভানু। কৌতূহল হয়ে সে নিজের নাম জিজ্ঞেস করে তিতলিকে। তিতলি সরল ভঙ্গিতে বলে,
আজকে আমার নাম তিতলি সিং, তবে আগামীকাল থেকে হবে তিতলি মিত্র। কথাটা শুনেই ভানুর বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে, যেন শব্দগুলো তার ভেতরের বিষের মতো বিঁধে যায়। মুখে কিছুই সে বলতে পারে না, তবে দৃষ্টিতে সবকিছু ফুটে ওঠে। এদিকে তিতলিরও স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। রূপা তাকে স্কুলে নিয়ে যায়। ভানুও থেমে থাকে না, নিঃশব্দে পিছু নিয়ে তাদের সাথে স্কুল পর্যন্ত চলে আসে সে। অন্যদিকে সেই দিন জগেশ যায় এক বৃদ্ধের কাছে, যাকে নিয়মিত পেপার পড়ে শোনায় সে। হঠাৎ সংবাদপত্রে চোখ আটকে যায় তার। খবরের শিরোনামে লেখা, এক ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ হতে চলেছে। লাইনটা পড়ে যেন সে চিন্তায় ডুবে যায়, গভীরভাবে ভাবতে থাকে জীবনের মানে নিয়ে। আর তার মনে হয় ভানুর কথা। তখনই সে দ্রুত রওনা দেয় বাড়ির দিকে। যাওয়ার সময় সে পুলিশের গাড়িও দেখতে পায়। ভানু এবার গোপনে পৌঁছায় অনিন্দর বাসায়। প্রথমে কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর হঠাৎ অনিন্দের সামনে নিজের প্রস্থেটিক সে খুলে ফেলে। অনিন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে, আপনি কে? ভানুর চোখে তখন এক অদ্ভুত জেদ ও কষ্টের ছাপ। ধীরে ধীরে বলে ওঠে, যার মৃত্যু হয়েছে বলেই তুমি আজ রূপাকে বিয়ে করতে পারছো, আমি সেই। ভানু আরো যোগ করে, আগামীকাল তোমার সঙ্গে রূপার বিয়ে, তাই এসেছি তোমার সাথে কথা বলতে। অনিন্দ এবার স্তব্ধ হয়ে যায়, ধীরে ধীরে বলে, আপনি তো ফিরে এসেছেন, তাহলে আর বিয়ে হওয়ার দরকার নেই তো। ভানু ঠান্ডা গলায় জানায়, না, আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। রূপাকে তুমি দেখে রেখো, সে খুবই ভালো একটা মেয়ে। অনিন্দ তখন আবেগে কাঁপা গলায় বলে, আমি রূপার সাথে 5 বার কথা বললে সে 4 বারই আপনার প্রসঙ্গ তোলে। সে এখনো আপনাকে ভীষণ ভালোবাসে। আমার জীবনে তো কেউ নেই, আমি একা মানুষ। তাই রূপা যদি আমার জীবনে না আসে তাহলে খুব একটা পার্থক্য হবে না। তবে সত্যি বলতে কি, রূপা আমার কাছে অনেক স্পেশাল। ভানুর চোখে জল চলে আসে, তবে মুখের বাক্য শক্তই থাকে। বলে, রূপা আমাকে সবসময় মনে রাখবে, কারণ আমি তার ফার্স্ট লাভ। আর তুমি তো বললে রূপা তোমার জন্য অনেক স্পেশাল, তাই চাই তুমি রূপাকে বিয়ে করো। কথা শেষ না করেই নিজের ব্যাগ থেকে 15 লাখ টাকা বের করে অনিন্দের হাতে দেয়। বলে, তিতলিকে একটু দেখে রেখো, একটু যত্নে রেখো, কোনো অভাব যেন না হয় ওর। কিছুটা হতাশ গলায় আবার বলে, আফসোস, আমি তো জানতামই না যে আমার একটা মেয়ে আছে। সব শুনে অনন্ত হতবম্ব হয়ে যায়। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি যখন ফিরে এসেছো তখন আবার যেতে চাও কেন? থেকে গেলেই তো পারো। ভানু নিঃশব্দে তাকায় তার দিকে, তারপর দৃঢ় কণ্ঠে বলে, সবকিছু বুঝতে নেই, আমি থাকার জন্য আসিনি, আমাকে চলে যেতে হবে অনেক দূরে। এবার ভানু ধীরে ধীরে এক বিদ্রোহী কবিতা বলতে শুরু করে, তার কণ্ঠে দম চাপা যন্ত্রণা। অনিন্দ কবিতার লাইনগুলো বলে ওঠে, তাদের কণ্ঠ যেন এক সূত্রে বাঁধা পড়ে যায়। শেষে অনিন্দ মিনতি করে বলে, থেকে গেলেই তো পারো। ভানু এবার চোখ রাঙায় তাকে, বলে, তাহলে এই কবিতা আমি কেন শোনালাম তোমাকে? তুমি কি কবিতার মানে টানে কিছু বোঝো না নাকি? কথায় ভেসে ওঠে তার ক্ষোভ আর বেদনা। তারপর আরো যোগ করে, আমার বাবা মাকেও একটু দেখে রেখো। কথা শেষ না হতেই হঠাৎ তার কাছে একটা সিগন্যাল আসে, তাই সে অনিন্দকে বলে, তোমার বাসার দিকে কেউ একজন আসছে, একটু দেখো তো কে আসছে। অনিন্দ চেক করে দেখে রূপা আসছে। সেটা জানা মাত্রই ভানু চলে যাওয়ার প্রস্তুতি নেয়। যাবার আগে বলে, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আছে, সাবধানে রেখো। এই কথা বলেই পেছন ফিরে দরজার দিকে এগোয়। এর মধ্যে রূপা ঘরে ঢুকে পড়ে। অনিন্দ হঠাৎ নিজেকে খুব ভাগ্যবান মনে করে। আবেগে রূপাকে সে জড়িয়েই ধরে। সেই দৃশ্যটা আড়াল থেকে দেখে ভানু। রূপার হাসি, তার উষ্ণ আলিঙ্গন আর অনিন্দের চোখে আনন্দ, সবকিছু ভানুর বুকের ভেতর শেলের মতো বেঁধে যায়। মনে পড়ে যায় রূপার সঙ্গে তার অতীতের সুন্দর দিনগুলো, হাসি, খুনসুটি, প্রেমে ভরা মুহূর্তগুলো। চোখ ভিজে আসে ভানুর, তবু আর এক মুহূর্ত দাঁড়ায় না। নিঃশব্দে ফিরে যায় নিজের অন্ধকার ঘরে। ঘরে ঢুকেই জগেশ ভানুর দিকে তাকিয়ে বলে, আজ একটা নিউজ পেপার দেখলাম, একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে। তুইও আমাকে একটা শেষ ইচ্ছে বল, আমি প্রাণপণ চেষ্টা করব সেটা পূরণ করার। কিন্তু ভানু কোনো জবাব না দিয়ে গম্ভীরভাবে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পোড়াতে থাকে। জগেশ আবার বলে, তুই দুপুরে ঘরে ফিরিসনি দেখে বুকের ভেতর ভয় ধরেছিল। চারিদিকে যত পুলিশ ঘুরছে, ভেবেছিলাম হয়তো ধরা খেয়েছিস। কথা শেষ না হতেই জগেশ আবেগ নিয়ে বলে, আমি রূপার আশীর্বাদে গিয়েছিলাম, সেখানে তোর মা আমাকে খাবার খেতে দিয়েছিল, তবে আমি নিজে কিছুই খাইনি, সব নিয়ে এসেছি, কারণ আমি জানি তুই বহুদিন মায়ের হাতের রান্না খাসনি, আজকে খেয়ে নে। তখন ভানু ধীর কণ্ঠে জানায়, আমি আগামীকাল ভোর 5টায় এখান থেকে চলে যাব, তোর ঘুম ভাঙাতেও যাব না। এই শুনে জগেশ আবারও মিনতি করে, তোর শেষ ইচ্ছেটা বল না, আমি আমার সাধ্য মতো পূরণ করতে চেষ্টা করব। শেষে ভানু ঠাট্টার সুরে জগেশকে গাইতে বলে, আবৃত্তি করতে বলে, আর সিটি বাজাতে বলে, এমনকি তাকে নাচতেও বাধ্য করে। জগেশ এসব করতে করতে ভেতরে ভেতরে একদম ভেঙে যায়, কান্না আর চেপে রাখতে পারে না। ভানু তখন ঠোঁটে মৃদু হাসি এনে বলে, এবার তুই হাসবি। কিন্তু জগেশ কোনোভাবেই হাসতে পারে না। ভানু তখন কষ্টে সুরে জানায়, তুই আজ প্রথমবারের মতো গেমে হেরে গেলি। কিন্তু কিছুতেই যেন জগেশের কিছুই যায় আসে না। সে বারবার ভানুকে অনুরোধ করে, পেছনে দরজাতে পালিয়ে যা,
চাইলে আত্মসমর্পণও করতে পারিস। আজকে যে পেপারে ফাঁসির নিউজটা পড়েছি, সেই আসামিকে 22 বছর পর ফাঁসি দেওয়া হয়েছে। তুই যদি এখনই স্যারেন্ডার করিস তাহলে অন্তত 22 বছর তো বেঁচে থাকবি। প্লিজ এবার আর পালিয়ে যাস না। ভানু এবার ধীরে ধীরে পিস্তল তুলে জগেশের দিকে তাক করে। শীতল কণ্ঠে বলে, আমি চাইলে তোকে এখানেই গুলি করে মারতে পারি, কেউ টের পাবে না। তবে মুহূর্তে বাতাস ভারী হয়ে ওঠে। পরক্ষণে ভানুর চোখে জল আসে। ভানু হঠাৎ আবেগে ভেসে গিয়ে জগেশকে শক্ত করে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, শেষবারের মতো শেষ দেখার কবিতাটা শোনা। এই সময় হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে যায়। কারেন্ট চলে যায়। জগেশ মোমবাতি জ্বালাতে এগিয়ে যায়, তবে আলো জ্বালাতে হতবাক হয়ে যায় সে। ঘরে কোথাও ভানু নেই। ছুটে বাইরে বের হয়, চারিদিকে খোঁজে, কিন্তু ভানু যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। পরদিন ভোরে স্কুলের প্যারেডের প্রস্তুতি নিতে দেখা যায় ছাত্রছাত্রীদের। সেখানে থাকে বড় বড় কর্মকর্তারাও। অন্যদিকে রূপার জীবনেরও নতুন অধ্যায় শুরু হয়। তার বিয়ের প্রস্তুতি তুঙ্গে। এদিকে ভানু নিজের শরীরে বোমা বেঁধে প্রস্থেটিক পরে ছদ্মবেশে বেরিয়ে পড়ে রাস্তায়। নির্দিষ্ট পরিকল্পনা মতো ভিড়ের মাঝখানেই প্রবেশ করে সে। অন্যদিকে জগেশ বাড়িতে এসে টিভিতে প্যারেডের সরাসরি সম্প্রচার দেখতে থাকে। চোখ পড়তেই তার বুক ধক করে ওঠে। সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই প্যারেডেই ভানু কিছু একটা করবে। তাড়াহুড়ো করে বাইরে বের হয়, হয়তো ভানুকে থামানোর চেষ্টা করবে বলে। তবে হাঁটতেই পারে না, তার শরীর একদম ভেঙে পড়ছে। তবুও প্রাণপণ চেষ্টা করে দৌড়াতে থাকে। ঠিক সকাল 10টায় ভানু নিজের জীবন বিসর্জন দিয়ে এক ভয়ঙ্কর সুইসাইড মিশন সফল করে ফেলে। ভানুর বস সেই নির্দিষ্ট সময়ে ভানুর রিংটা কবর দিয়ে দেয়। এদিকে ভেঙে পড়া জগেশ ভানুকে অভিশাপ দিয়ে বলে, তুই একজন দেশদ্রোহী। অবশ্যই এসব কিছু সে মনে অনেক কষ্ট চেপে বলে। হাজার হলেও তার বন্ধুকে সে অনেক ভালোবাসতো। অন্যদিকে রূপা নিজের জীবনের নতুন যাত্রার জন্য তৈরি হয়ে ওঠে। আর এই সমস্ত আবেগ, বিসর্জন, দুঃখ আর প্রশ্নবোধক চিহ্নের মাঝে শেষ হয় ধূমকেতু মুভিটি। ধূমকেতু মুভির হাইপ ছিল পুরোটাই দেব এবং শুভশ্রীকে নিয়ে, কিন্তু গল্পে দেখা যায় দেব এবং রুদ্রনীল ঘোষের সেরা বন্ডিং। দুজনের বন্ধুত্ব যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। তাছাড়া দেব শুভশ্রী যতবার স্ক্রিনে এসেছিলেন ততবার যেন নস্টালজিক করেছেন, মনে করে দিয়েছে চাইল্ডহুডের দেব শুভশ্রীকে। আপনাদের ধূমকেতু কেমন লেগেছে? ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন আমাদের। মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।